আচ্ছা, আমাদের ভারত দেশটা তো অনেক বড়। দেশটা এতটাই বড় যে এই দেশটার মধ্যে রয়েছে সবকিছু। বাট আমাদের এই ভারত বাংলাদেশ ছাড়া কি আসলেই অচল, নাকি এটা মিথ্যে কথা? আর যদি অচলও হয়ে থাকে, তাহলে কি জন্য অচল, কি কারণে অচল, সেটা অনেক ভারতীয় মানুষই জানে না। তো যারা জানে না, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আমি যে ভিডিওটা রিঅ্যাক্ট করবো সেটা সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। আর সেই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে আপনিও বুঝতে পারবেন যে ভারত আর বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক যে সম্পর্কটা রয়েছে, এই অর্থনৈতিক সম্পর্কতে বাংলাদেশ ছাড়া আসলেই কি ভারত অচল নাকি অচল না, আর অচল হয়ে থাকলেও কি কি কারণে অচল, আর বিস্তারিত সবকিছু আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে। তো ভিডিওটা শুরু করার আগে আমি ছোট্ট একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে কখনো এইটা ভাববেন না যে বড় হলেই বড়র ভিতরে সবকিছু থাকবে। মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে অনেকে হাতে পায়ে অনেক লম্বা হয়ে থাকে, কিন্তু তাদের মাথায় কোনো বুদ্ধি থাকে না, তাদের গায়ে কোনো জোর থাকে না। বাট অনেকে আছে হাইটে কিন্তু অনেক ছোট হয়ে থাকে, বাট তাদের মাথায় অনেক বুদ্ধি থাকে, তাদের গায়ে অনেক শক্তি থাকে। তাই বড় দেখেই যে তার মধ্যে একদম সবকিছু স্বয়ংসম্পূর্ণ থাকবে, এটাও কিন্তু কোনো বিষয় নয়। তাহলে আর বেশি কথা বাড়ছি না, চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভারতের অন্যতম বাণিজ্যিক অংশীদার। যদিও ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে, কিন্তু তারপরও ভারতের অর্থনীতি দারুণভাবে বাংলাদেশের উপরেই নির্ভরশীল। তাই বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের হিসাব নিকাশ অনেকটা ভারতের অর্থনীতির উত্থান পতন নির্ভর করে। ভারতের শীর্ষ রপ্তানি বাজারের তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। আবার ভারত যেসব দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে, তার মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে কিন্তু বাংলাদেশ। তাছাড়াও ভারত বাংলাদেশে প্রচুর পরিমাণে খাদ্য রপ্তানি করে থাকে, যেমন চিনি, গম, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, ভোজ্য তেল ইত্যাদি। আর বাংলাদেশ যদি ভারত থেকে এসব পণ্য আমদানি করা বন্ধ করে দেয়, তাহলে বিরাট ক্ষতির মুখে পড়বে কিন্তু ভারতের অর্থনীতি, এবং ভারতীয় কৃষকদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। অর্থাৎ ভারত বাংলাদেশে বিদ্যুৎ, তুলো ও খাদ্য ইত্যাদি রপ্তানি করে বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে, যা তাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এইবার বিশাল বিপদের মুখে পড়তে চলেছে ভারত, কারণ এখন আর বাংলাদেশে তাদের অনুগত সরকার শেখ হাসিনা ক্ষমতায় নেই। এখন বাংলাদেশের ক্ষমতায় বসেছে ডক্টর ইউনূসের মতো তীক্ষ্ণ অর্থনৈতিক জ্ঞানসম্পন্ন প্রধান উপদেষ্টা। তাই বলা যায় যে এইবার ভারত ভীষণ চাপের মধ্যেই পড়তে চলেছে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে প্রায় 5 লাখ ভারতীয় কাজ করে থাকে, যাদের পাঠানো টাকায় ভারতের অর্থনীতি টিকে আছে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় $5 বিলিয়ন নিয়ে যায় এই ভারতীয় কর্মচারীরা। ভারতীয় ব্যাংকিং খাত থেকে শুরু করে বিদ্যুৎ খাত থেকে শুরু করে গার্মেন্টস শিল্প এলাকায় সবখানেই কিন্তু ভারতীয়দের নিয়োগ করে থাকে বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে সব ব্যবসায়ীরা না, কিছু কিছু ভারতীয় দালাল ব্যবসায়ী আছে যারা বাংলাদেশের বড় বড় কারখানায় ভারতীয়দের নিয়োগ করে থাকে, যাতে করে ভারতের সুদৃষ্টি তাদের উপরে থাকে। যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক বেকার রয়েছে, সেখানে ভারতীয়দের চাকরি দেওয়া হতো শেখ হাসিনার আমলে, কিন্তু এমনটা আর ঘটবে না। আস্তে আস্তে সবাইকে ছাঁটাই করছে বাংলাদেশ সরকার এবং ভারত। একটা ছোট্ট বিষয় আপনাদেরকে জানাচ্ছি, এই ভিডিওটা দেখার পরে আমি জানি অনেকেই কমেন্ট করবে যে এটা একটা ফেক ভিডিও, বাট বিষয়টা কিন্তু সেটা নয়। পুরোটা ভিডিওই কিন্তু সত্যি এবং ইনফরমেশন কালেক্ট করে সে বানিয়েছেন। তো তাদের চ্যানেলের প্রতিটা ভিডিওই একদম একুরেট হয়, আপনারা চ্যানেল রিসার্চ করে দেখতে পারেন। দেখুন, মূল বিষয়টা হচ্ছে, দেখুন বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের বাণিজ্যিক যে চুক্তিটা বা বাণিজ্যিক যে সম্পর্কটা, সেটা কিন্তু অনেক বেশি। আপনারা হয়তো জানেন যে এই যে ভারত থেকে বাংলাদেশে যে পণ্যগুলো যায়, পেঁয়াজ, রসুন, আরও বিভিন্ন জিনিসপত্র যায়, তো তার সাথে অনেক ভারতীয় বলে থাকেন যে, আমি দেখেছি আমার ভিডিওর কমেন্টেই অনেকে বাংলাদেশিদের উদ্দেশ্য করে বলেন যে তারা না খেয়ে মরবে, এটা সেটা। তো যাই হোক, যদি বাংলাদেশ এখান থেকে মানে ভারত থেকে যদি কোনো প্রকার এই কাঁচামালগুলো ক্রয় না করে, তাহলে ক্ষতির সম্মুখীন কারা হবে একবার ভেবে দেখেছেন? মানে বাংলাদেশ ভারত থেকে যে পণ্যগুলো আনছে আর ভারত বাংলাদেশকে যে পণ্যগুলো দিচ্ছে, অবশ্যই
তারা ভারতের চাহিদাগুলো পূরণ করেই তো তারপরে বাংলাদেশে দিচ্ছে নাকি? বিষয়টা তো এরকমই নাকি? ভারতের চাহিদা পূরণ না করে সেই পণ্যগুলোকে, সেই কাঁচামালগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টা কি এরকম? না, বিষয়টা এরকম নয়। ভারতের চাহিদা পূরণ হচ্ছে, আর যে পণ্যগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে লাভ, ঠিক আছে? সেগুলো থেকে কিন্তু আয় করছে সরকার। তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ ভারত থেকে যে পণ্যগুলো নেয় সেগুলো যদি ভারত থেকে না নিয়ে চীন থেকে আনে বা অন্যান্য কোনো দেশ থেকে আনে, তাহলে ভারতের অবস্থাটা কি হবে? জাস্ট ঠান্ডা মাথায় ভেবে দেখুন। ভারতের অর্থনীতিতে বিশাল বড় ধস নেমে আসবে। আমরা এই দশটা কখন দেখেছিলাম জানেন? যখন ওই যেটা ঝামেলা হয়েছিল ক্রিকেট খেলা নিয়ে, তখন কিন্তু বাংলাদেশি ট্যুরিস্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না ভারতের বিভিন্ন পর্যটন এলাকাগুলিতে। তখন কিন্তু যে বিষয়টা হয়েছিল, তখন সেই টুরিস্টের হোটেল মালিকরা, বিভিন্ন পর্যটনের মালিকরা কিন্তু তারা অনেক কথা বলেছিল যে তাদের অনেক লস হয়ে যাচ্ছে। এই কথাগুলো কিন্তু আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। আর যেগুলো ভারতীয় নাগরিকরাই কিন্তু বলেছে তাদের লস হচ্ছে বিধায় কিন্তু তারা বলেছিল। তার মানে দাঁড়াচ্ছে যে বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে ভারতের বিশাল ক্ষতি হবে। এখন অনেকে ভাবছেন বাংলাদেশের তো ক্ষতি হবে। দেখুন, ক্ষতি হলেও বাংলাদেশ সেটা পুষিয়ে নিতে পারবে অন্য কোনো দেশের সাথে চুক্তি করে। তো যাই হোক, এখন আর কথা বাড়াচ্ছি না, চলুন বাকি অংশটা দেখে আসি। ভারতীয়রা নিজ দেশে ফিরে যাচ্ছে। এতে করে ভারত বাংলাদেশ থেকে যেসব রেমিটেন্স আয় করত সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ভারতের বিদ্যুৎ খাতেও বড় ধরনের লোকসান দেখা দিয়েছে গত এক মাসে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে আদানি গ্রুপ প্রতি বছর 1000 থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে থাকে। এমনকি যেখানে 4 থেকে 5 টাকা ইউনিট বিদ্যুতের দাম, সেখানে তারা 2 থেকে 3 গুণ বেশি দামে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করত, যা প্রায় 12 থেকে 15 টাকা ইউনিট পর্যন্ত। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসে এই বিদ্যুৎ আর নেবে না। ভারত যদি স্বল্প মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিতে পারে তাহলে ভারতীয় বিদ্যুৎ নেবে বাংলাদেশ, অন্যথায় বেশি দাম। এখানে আরেকটা বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি, শর্টলি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন না যে ভারতের অনেক নাগরিক বাংলাদেশে কাজ করে। হ্যাঁ, আমাদের ভারতের অনেক নাগরিক কিন্তু বাংলাদেশে কাজ করে। তো যাই হোক, এখন মূল বিষয়টা হচ্ছে ভারত কিন্তু রেমিটেন্স পাচ্ছে। রেমিটেন্সের দিক থেকে চতুর্থ স্থানে বাংলাদেশ রয়েছে এবং বর্তমানে অনেক ভারতীয়দেরকে ছাঁটাই করে দেয়া হচ্ছে। এতে আপনি কি বুঝতে পারছেন? আপনি কিছু বুঝতে পারুন বা না পারুন, এটা কিন্তু ভারতের অর্থনীতিতে বিশাল বড় ধস নিয়ে আসবে, সেটা আমার মনে হচ্ছে। আর বাংলাদেশ কিন্তু ভারত থেকে বিদ্যুৎ নেয়, সেটা আপনারা কম বেশ সবাই জানেন। তো এখন কিন্তু বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ নিতে চাচ্ছে না, কারণ আদানি গ্রুপ বিদ্যুতের দাম বেশি রাখে। এতদিন তো শেখ হাসিনা ছিল, সে তো ভারতের দালাল ছিল, সেটা তো সবাই জানো। তো সে দালাল তো বিদায় হলো। এখন যিনি আছেন তিনি সৎ মানুষ, তিনি তো আর এত বেশি দাম দিয়ে বিদ্যুৎ কিনবেন না। তিনি বিকল্প কোনো ব্যবস্থা করবেন, বা যদিও বিদ্যুৎ নেন তাহলে হিসাব নিকাশ করেই নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলুন বাকিটা দেখে আসি। ভারতের কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনব না, ফলে বিদ্যুৎ খাতেও ভারতের কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারের লস হচ্ছে। বন্ধুরা, এবার যদি আমরা ভারতের পর্যটকের কথা বলি, তাহলে প্রতি বছর কিন্তু লক্ষাধিক পর্যটক ভারতে ঘুরতে আসে। 2023 সালের একটি রিপোর্ট অনুযায়ী 2023 সালে ভারতে 1,07,167 জন ট্যুরিস্ট ঘুরতে গিয়েছিল, যার মধ্যে বাংলাদেশি ট্যুরিস্টই ছিল 37,464 জন। তাই বলা যায় যে ভারতীয় ট্যুরিস্ট খাত অনেকটাই বাংলাদেশের উপরেই নির্ভরশীল, এবং বাংলাদেশি ট্যুরিস্টরা প্রতি বছর ভারতে ঘুরতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে। যেহেতু ভারত একের পর এক বাংলাদেশের ক্ষতি করছে, তাই বাংলাদেশিদের হৃদয়ে ভারতের বিরুদ্ধে এক প্রকার ঘৃণা জন্মে গেছে। তাই বর্তমানে বাংলাদেশিরা আর ভারতে ঘুরতে যেতে চায় না। তাই পর্যটন খাতেও বিশাল লোকসানের মুখে পড়তে চলেছে ভারত সরকার। বন্ধুরা, এবার যদি আমরা চিকিৎসা খাতের কথা বলি, তাহলে প্রতি বছর কিন্তু বাংলাদেশ থেকে অসংখ্য রোগীরা ভারতে চিকিৎসার জন্য যায়। বিশেষ করে ভারতের মাদ্রাজ ও দিল্লিতে চিকিৎসার জন্য যেয়ে থাকে বাংলাদেশিরা। যদি আমরা গত কয়েক মাসের রিপোর্ট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশিরা কিন্তু বর্তমানে চিকিৎসার জন্য ভারত যাচ্ছে না, কারণ ভারতীয়দের তুলনায় বাংলাদেশের চিকিৎসার মান এখন অনেক ভালো। এছাড়াও জটিল চিকিৎসার জন্য মানুষ সিঙ্গাপুর যেতেই বেশি পছন্দ করে থাকে।
তাই আস্তে আস্তে বাংলাদেশি রোগীরা কিন্তু ভারতে যাওয়া বন্ধ করে দিচ্ছে। ফলে ভারতের অনেক হসপিটালও বন্ধ হয়ে যেতে পারে, কারণ ভারতের অনেক হসপিটাল কিন্তু বাংলাদেশকে টার্গেট করেই তৈরি করা হয়েছে। বন্ধুরা, এবার যদি আমরা ভারতের সেভেন সিস্টার্সের দিকে তাকাই, তো সেভেন সিস্টার্সের দিকে তাকানোর আগে আমি ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষই বড় ধরনের কোনো চিকিৎসার জন্য ভারতে আসে। সেটা আমি অনেক আগে থেকে শুনেছি এবং দেখেছি এবং জানি। তো এখন যদি তারা না আসে, অনেকেই ভাবছেন যে না আসলে না আসবে তাদের ক্ষতি হবে। ভাই না, দাদা দিদিরা না, তাদের ক্ষতি হবে না। তারা অন্য কোনো জায়গা থেকে ওদের ঠিকই যাবে, কিন্তু ক্ষতিটা হবে ভারতের। হ্যাঁ, ক্ষতিটা ভারতের অর্থনীতিতে হবে। তাই আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে বড় দেখে সবকিছু আছে দেখে যে বাংলাদেশ ছোট হবে, আর বড় দেখে সবকিছু আছে বিধায় ভারত অনেক বড় হবে, বিষয়টা এরকম ভাবে মেশাবেন না। অনেকে আমাকে অনেকভাবে গালিগালাজ করে, সেটা আমি জানি, কিন্তু আমি চাই সত্যিটা সবাইকে জানাতে। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি। সেভেন সিস্টার্সের বিষয়ে কিছু একটা তিনি বলছিলেন, চলুন সেটা দেখে আসি। ফলে ভারতের এই সেভেন সিস্টার্স কিন্তু পুরোপুরি বাংলাদেশের উপরে নির্ভরশীল। তাদের মূল ভারতের সাথে তেমন কোনো যোগাযোগ নেই, এমনকি মূল ভারত থেকে তারা পুরোপুরি বিচ্ছিন্ন। তাদের মধ্যে যোগাযোগ হয়ে থাকে মাত্র ছোট শিলিগুড়ি করিডোরের মাধ্যমে, যাকে চিকেন নেক নামে সবাই চিনে। আর মাত্র অতটুকু পথ দিয়ে ভারত তাদের সেভেন সিস্টার্সের সাথে তেমনভাবে যোগাযোগ রক্ষা করতে পারে না। তাদের বাংলাদেশকে প্রয়োজন। ভারতের ওই সেভেন সিস্টার্স মূলত বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের উপরে নির্ভরশীল। মূল ভারত থেকে প্রোডাক্ট তারা বাংলাদেশের সেসব বন্দরকে ব্যবহার করে নিয়ে যায়। এমনকি ভারতের ওই সেভেন সিস্টার্স বাংলাদেশের অনেক প্রোডাক্টের উপরে নির্ভরশীল, বিশেষ করে এলপিজি গ্যাস। ভারতের সেই সেভেন সিস্টার্সে যত প্রকার এলপিজি গ্যাস যায় সব কিছু যায় কিন্তু বাংলাদেশ থেকে। এছাড়াও বাংলাদেশের কাছ থেকে বিদ্যুৎ কেনে তারা কিন্তু বিদ্যুৎ পায়। আমরা যদি তাদের সেই রাজ্যগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিই, তাহলে কিন্তু সে সেভেন সিস্টার্স অন্ধকারে থাকবে। এমনকি বর্তমানে গুঞ্জনও শোনা যাচ্ছে যে ভারতের সে সেভেন সিস্টার্স আলাদা রাষ্ট্র তৈরি করতে যাচ্ছে এবং তারা নাকি স্বাধীনতা চাচ্ছে। ফলে অস্থিরতা তৈরি হতে পারে পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে, এমনকি ভারত বাংলাদেশ যুদ্ধও লাগতে পারে। এটাকে মাথায় রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে সে নাকি আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ক্রয় করবে। বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কি কি অস্ত্র ক্রয় করবে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। ও 2024 সালে এসে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে কি হতে পারে সে সম্পর্কেও জানতে আমাদের ডান পাশের ভিডিওটি দেখুন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতে পেলেন। আশা করি ভিডিওটা দেখার পরে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। আর ভিডিওটা দেখার পরেও যাদের একটু সংকোচ আছে আমি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ভারতের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক থেকে যদি বাংলাদেশ সরে যায় তাহলে ভারতের ক্ষতিটা আমি বেশি দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় ভারতের বেশি ক্ষতি হবে। শুধু মনে হয় না, প্রমাণস্বরূপ আপনারা দেখতে পেলেনই তো। দেখুন, বাংলাদেশ ভারতের কাছ থেকে যে কাঁচামালগুলো নিচ্ছে, সেই কাঁচামালগুলো কিন্তু ভারত বাংলাদেশকে দিচ্ছে আমাদের ভারতের মানুষের চাহিদা মেটানোর পরে, এটা কিন্তু ব্যবসায়িক খাতে দিচ্ছে। তো এখন একটা বিষয় আপনারা একটু ভালোভাবে দেখুন, এই যে প্রোডাক্টগুলো, এই যে কাঁচামালগুলো, এই কাঁচামালগুলো যদি বাংলাদেশ না নেয় তাহলে ক্ষতিটা কার হবে? বাংলাদেশ চাইলে কিন্তু চীনের কাছ থেকে ওই কাঁচামালগুলো ব্যাপক পরিমাণে ক্রয় করতে পারে। একবার ভেবে দেখুন, বাংলাদেশ যদি ভারতের সাথে এই চুক্তি থেকে সরে দাঁড়ায়, কাঁচামালগুলো ক্রয় না করে, যদি বাংলাদেশ চীনের কাছ থেকে এই কাঁচামালগুলোকে একবার কেনা শুরু করে, তাহলে ভারতের অর্থনীতিতে বিশাল ধস নামবে। দ্বিতীয়ত যে পয়েন্টটা আমি সেটা একটু বোঝানোর চেষ্টা করছি আপনাদের, জাস্ট একটু শুনুন, ভালোভাবে আপনিও বুঝতে পারবেন। সেটা হচ্ছে বিদ্যুৎ ক্রয় করে বাংলাদেশ ভারতের কাছ থেকে, আর আমাদের ভারত যেটা করে বাংলাদেশের কাছ থেকে ইউনিট প্রতি বেশি টাকা রাখে। তো সেক্ষেত্রে বর্তমান সরকার যিনি আছেন, বাংলাদেশের সরকারি চেয়ারে যিনি বসেছেন, তিনি নোবেল বিজয়ী অত্যন্ত মেধাবী একজন লোক। সে এত দামে তো আর বিদ্যুৎ ক্রয় করবে না, সে অন্য কোনো ব্যবস্থা অবশ্যই বের করবে, বা যদিও ক্রয় করে ভালোভাবে হিসাব নিকাশ করবে, তারপরে ক্রয় করবে। যদি ক্রয় না করে তাহলে কিন্তু এই যে বিদ্যুৎ খাত থেকেও ভারতের অর্থনীতিতে কিন্তু এই দিক থেকেও একটা বড় ধরনের ধস নামবে।
তারপরে আছে চিকিৎসা। আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষই ভালো ধরনের কোনো চিকিৎসা নিতে চাইলে ভারতে চলে আসে। এতে কিন্তু ভারত বেশ ব্যবসা সফল হচ্ছে। অনেক হসপিটাল ভারতে তৈরি হয়েছে যেগুলো বাংলাদেশ কেন্দ্রিক। সে হসপিটালগুলো কি হবে? অন্যদিকে রয়েছে ট্যুরিজম। টুরিস্ট মানুষ সেখানে আসে, ঘুরতে আসে। যদি সেখানেও মানুষ না যায়, সেখানে কি হবে একবার ভেবে দেখুন। কত পরিমাণের টাকা, কত পরিমাণের একটা লস, কত পরিমাণের অর্থনীতি ধস নামতে পারে একবার ভেবে দেখুন ঠান্ডা মাথায়। সেক্ষেত্রে সত্যি বলতে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, যদি বাংলাদেশ ভারতের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, ভারতের ক্ষতিটা অনেক বেশি হবে। তো এখন অনেকে প্রশ্ন করছেন, ভাই বাংলাদেশের কি কোনো ক্ষতি হবে না? দেখুন, বাংলাদেশ যখন ভারতের কাছ থেকে সরে যাবে, প্রথম অবস্থায় তাদের ক্ষতি হবে। ক্ষতি হবে বলতে কি, তাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, যেহেতু জিনিসপত্রের সংখ্যা দেখা দিতে পারে। বিষয়টা আমি বলছি, যদি ভারতের কাছ থেকে কোনো জিনিস ক্রয় না করে বাংলাদেশ, সেক্ষেত্রে তাদের দেশে প্রথমত একটু দামটা স্থিতিশীল হবে না। পরবর্তীতে তারা যখন অন্য দেশের কাছ থেকে আবার জিনিসগুলোকে পারচেস করা শুরু করবে, কেনা শুরু করে দিবে, তখন আবার একদম লেভেলে চলে আসবে। কিন্তু ভারত আর লেভেলে আসতে পারবে না, কারণ ভারতের কাছ থেকে কে নিবে এই পণ্যগুলো? জাস্ট মাইন্ডটাকে একটু ভালোভাবে বোঝালেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সবকিছু। তারপর আরো অনেক বিষয় আছে যেগুলো কিন্তু বাংলাদেশ এবং ভারতের চুক্তিতে রয়েছে। চুক্তি বলতে ভারত বাংলাদেশের যে বিজনেস চুক্তি সেটার কথা বলছি। এখন আসছি সেভেন সিস্টারের কাছে। তো সেভেন সিস্টার নিয়ে কি হচ্ছে সেটা তো আপনারা জানেন। সেভেন সিস্টারের সাথে ভারতের সংযুক্ত জাস্ট ওই চিকেন নেক দিয়ে, এই চিকেন নেক ছাড়া কিন্তু মূল ভারতের সাথে সেভেন সিস্টারের যোগাযোগ পুরো বিচ্ছিন্ন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসছি মূল কথাতে, সেটা হতে মূল ভারত থেকে চিকেন নেকে কোনো প্রোডাক্ট পাঠাতে চাইলে বা কোনো পণ্য আনতে চাইলে, সেক্ষেত্রে যেটা হয়, বাংলাদেশের বন্দরগুলোকে ব্যবহার করতে হয়। তো এখন একবার ভেবে দেখুন, যদি এই বন্দরগুলোকে ব্যবহার করতে না দেয়া হয়, তাহলে কেমনটা হবে? এই বন্দরগুলোকে ব্যবহার করা ছাড়া কিন্তু কোনো প্রোডাক্টই পাঠাতে পারবে না, কোনো জিনিসপত্রই পাঠাতে পারবে না সেভেন সিস্টারে। এখন আছে লাস্ট যে অপশনটাতে, সেটা হচ্ছে সেভেন সিস্টারের যে বিদ্যুৎ ব্যবস্থাটা রয়েছে, সেটা কিন্তু বেশিরভাগ বলতে সম্পূর্ণটাই বাংলাদেশের উপর নির্ভরশীল। বাংলাদেশ যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়, সেভেন সিস্টার অন্ধকারে ডুবে যাবে। আর কিছু বলার নেই। আশা করি বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন। আমি সবসময় একটা কথা বলি, ছোট মরিচের ঝাল বেশি, বাংলাদেশ ঠিক এরকম। দেখো, বাংলাদেশের মানুষের মধ্যে মানুষত্ব রয়েছে। আমি রিসেন্টলি ভিডিওগুলো বানাচ্ছি, এখানে সত্য কথাগুলো তুলে ধরছি। এই সত্য কথাগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার অনেক ভারতীয় দাদা দিদিরা অনেক বাজে কমেন্ট করছে। বাট আমি তো সত্যিটাই বলছি, আমি তো মিথ্যে কিছু বলছি না। তো যারা সত্যকে বিশ্বাস করে, যারা ধার্মিক লোক, যারা সত্যকে মানে, তারা অবশ্যই আমার কথাগুলো শোনার পরে কখনোই খারাপ রিয়েক্ট করবে না, খারাপ কমেন্ট করবে না। এবার যে যা ইচ্ছাই করুক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।